আরে বিনীতা মহেশ, নিজেদের টিফিন বক্সটা তো নিয়ে যা। এনে ধর। তুমি না মা রোজ লেট করে যাও। সরি বাবা, এরপর থেকে হবে না। চল বাই। বাই 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 মা। বাই। বাই। কি কবিতা, তুইও না রোজ 20 মিনিট লেট করে আসিস, আর এখানে জল খাবার আর টিফিনের জন্য তাণ্ডব শুরু হয়ে যায়। আমি কি করব দিদি, এই বাস আছে না রোজ দেরি করে, এর জন্য আমারও দেরি হয়ে যায়। তুই না রোজ রোজ এই একই বাহানা দেওয়া বন্ধ কর। বাস রোজ রোজ দেরি করে আসে না। রীতা, আমি আসছি, কেমন? আরে জল খাবার না খেয়ে কোথায় যাচ্ছ? এক সেকেন্ড দাঁড়াও। আরে না খেয়ে কোথায় যাচ্ছ? আরে রীতা, আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। 10:30টার মধ্যে আমায় পুনেতে পৌঁছতে হবে। সাপ্লায়ারদের বলা আছে আজ অনেক কিছু সেটেল করতে হবে, আর রাতে বাড়ি ফিরতেও তো হবে নাকি? এত কিছু জল খাবার না খেয়ে করবে? গিয়ে হাত ধো, আমি 2 মিনিটে খাবার দিচ্ছি। 2 আরে মিনিট 2 মিনিট। রীতা, রীতা শোনো। চা। হুম। আরে বাবা ভালো করে খাও, এত তাড়া কিসের? রীতা, তুমি শুধু বিন্দিতা আর মহেশের মাই নয়, দেখছো তুমি আমারও মা, বরং দিদিমা বলা যায়। আরে আজকে কবিতা লেট করে এসেছে, নইলে তোমার টিফিনটা প্যাক করিয়ে তোমায় দিয়ে দিতাম। আরে বাবা, পুনেতে যাচ্ছি, জঙ্গলে তো আর যাচ্ছি না। তাও পুনেতে বুলচান্দানির বাড়ি। দেখো কি চমৎকার লাঞ্চ করো বুলচান্দানি। হ্যাঁ হ্যাঁ, বুলচান্দানি লাঞ্চ চমৎকার, আর আমাদের এখানে তো কিছু হয়ই না। বলো আজকে ডিনারে কি বানাচ্ছো তুমি? বাড়িতে তন্দুরি হচ্ছে, রাস্তার তন্দুরি একদম খেয়ে আসবে না। আচ্ছা বাবা, খাবো না, ঠিক আছে। নাও, শরৎ ফোন করেছে, তন্দুরির কথা জিজ্ঞেস করবে। হ্যাঁ শরৎ। আরে না ভাই, বাইরে তন্দুরি খাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল। হাই কমান্ডের অর্ডার, ডিনার বাড়িতেই করতে হবে। ঠিক আছে ভাই। আচ্ছা শোন মুকেশ, তন্দুরির প্রোগ্রাম না হয় ক্যান্সেল, তবে হ্যাঁ চিকেন কাবাব নিয়ে আসতে ভুলিস না যেন। ভাই আমার হাই কমান্ড সুনিতা দেবীর আদেশ। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। এই শোন, রীতা আজকে ডিনারে বাড়িতেই তন্দুরি বানাচ্ছে। তুই সুনিতার বাচ্চাদের নিয়ে এখানে চলে ডিনার একসাথে হবে। সরি ভাই, এটা হবে না। অ্যাকচুয়ালি আমার একটা ডিলার আসছে, ওদের একটু আপ্যায়ন করতে হবে। তুই রিটাকে বলে দিস যে আমি দুপুরবেলা একটু ঘুরে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিনার আরেকদিন হবে। রাত্রিরে তাড়াতাড়ি বাড়ি ফিরো, আমি খাবার নিয়ে ওয়েট করব। হ্যাঁ রে বাবা, তাড়াতাড়ি চলে আসবো। আর হাইওয়েতে গাড়ি আসতে চালিও, গাড়ি এটা প্লেন নয়। হাইওয়েতে বেসিক স্পিড তো মেনটেন করতেই হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরো। এই নাও গরম গরম জল খাবার তৈরি। আরে নিয়ে আসো ভাই, নিয়ে আসো, খুব জোর খিদে পেয়েছে। মনোজ আর গীতা কোথায়? ওরা তো সকাল 7টাতেই চলে গেছে। আমি যখন রাতে বাড়ি আসি তখন বাচ্চারা ঘুমায়, আর যখন বাচ্চারা স্কুলে বেরিয়ে যায় তখনও আমি ঘুমাই। কি করা যাবে, তোমার লাইফস্টাইলটাই এরকম। আমি হাঁপিয়ে গেছি এই 10টা থেকে 12টার জীবনে। ভাবছি রমেশকে দোকানের দায়িত্বটা দেবো, আর আমি 2-4 ঘন্টার জন্য দোকানে যাব। একটা কাজ করো না, এই রবিবার ছুটি নাও না, আমরা সবাই পিকনিকে যাব। আমি রীতার মুকেশকেও ডেকে নিচ্ছি, বাচ্চারা খুব এনজয় করবে। আইডিয়াটা খারাপ না। ঠিক আছে, চেষ্টা করছি ছুটি নেওয়ার। উল্লাসনগর থানা, জেলা, মহারাষ্ট্র। দুটি পরিবারই বেশ সচ্ছল জীবনযাপন করছিল। 4 নভেম্বর 2011-এ এই দুই পরিবারের উপর বিপদ নেমে আসে। আতঙ্ক আর ভয়ের কালো ছায়া এদের ঘিরে ধরে। হয়তো এটা এমন ইঙ্গিত ছিল যে বিষয়ে তারা কখনো ভাবেইনি, অথবা এই ইঙ্গিত এত আবছা ছিল যে দেখাই যায়নি, যেন কেউ পিছন থেকে ছুরি বসিয়ে দিয়েছে। হঠাৎই একটা সুখী পরিবার বরবাদ হওয়ার মুখে পৌঁছে গেল। হ্যালো কবিতা, আমি বিজয়নগর যাচ্ছি সৎসঙ্গের জন্য। 7:30টার মধ্যে ফিরে আসবো। ঠিক আছে। বিনীতা আর মহেশকে খাবার না খাইয়ে খেলতে যেতে দিও না। ঠিক আছে দিদি। আচ্ছা দিদি, আমি কিন্তু 6:30টার সময় চলে যাব। ঠিক আছে। আচ্ছা শোন, আমি আমার চাবি আমার সাথে নিয়ে যাচ্ছি, বিনীতাকে বলিস ওর সঙ্গে একটা চাবি ঠিক রাখতে। আছে। ঠিক আছে। হ্যাঁ মা বিনীতা, বলো। বাবা, মা বাড়িতে নেই। কোথায় গেছে? কবিতা আন্টি বলেছে মা সৎসঙ্গে গেছে, 7:30-তে বাড়ি ফিরবে। তুমি মাকে ফোনে পাচ্ছ না? নো বাবা, কখন থেকে ট্রাই করছি, সুইচ অফ হয়ে আছে। আচ্ছা, মা তোমাকে বলে যায়নি সৎসঙ্গ করতে কার বাড়িতে যাচ্ছে? এক্সাক্ট অ্যাড্রেস বলেনি বাবা, শুধু এটুকু বলেছি সৎসঙ্গ বিজয়নগরে। তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর মাকে খুঁজে নিয়ে আসছি। ওকে।
হ্যালো, হ্যাঁ মুকেশ, বাড়ি পৌঁছে গেছিস? হ্যাঁ, এই এক্ষুনি পৌঁছে যাব। শরৎ, আমার একটু টেনশন হচ্ছে। টেনশন? কি হয়েছে? রীতা এখনো বাড়ি পৌঁছয়নি। সেই দুপুরবেলা বেরিয়েছে কার বাড়িতে সৎসঙ্গ করার জন্যে। ও বলে গেছিল যে 7:30-এর মধ্যে বাড়ি পৌঁছে যাবে, কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছয়নি। ওর ফোনটাও সুইচ অফ আসছে। শুধু এটুকুনি জানি যে ও বিজয়নগরে কারোর একটা বাড়িতে সৎসঙ্গে গেছে। হ্যালো, ও তোকে কি কিছু বলেছিল যে ও কার বাড়িতে সৎসঙ্গে যাচ্ছে? আমাকে তো কিছু বলেনি, আর আমি জিজ্ঞাসা করিনি। আচ্ছা তুই একটা কাজ কর না, তুই ওই বিজয়নগরের মনসুখানিকে একবার ফোন করে দেখ না। তুই এক কাজ কর না, তুই ফোনটা করে দেখ। ছেলেমেয়েরা বাড়িতে একা রয়েছে, আমি বাড়িতেই যাচ্ছি। কোনো ব্যাপার না, আমি ফোন করে নিচ্ছি। হ্যালো। হ্যালো, রঞ্জনা দেবী, শরৎ মনসুখানি বলছি। হ্যাঁ শরৎবাবু, কি খবর? রঞ্জনা দেবী, আপনার ওখানে সৎসঙ্গ ছিল না আজকে? ওখানে মুকেশের ওয়াইফ রীতা এসেছিল না আজকে? না তো শরৎবাবু, আমার এখানে তো কোনো সৎসঙ্গ ছিল না, আর রীতাও এখানে আসেনি। আচ্ছা ঠিক আছে, ছাড়ুন, কোনো ব্যাপার না। কি ব্যাপার শরৎবাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আমি পরে ফোন করে নিচ্ছি আপনাকে। ওকে, বাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাঙ্কস। কিছু জানতে পারলি নাকি? রীতা ওর কোনো বন্ধুর বাড়িতেই যায়নি, আর ওর কোনো বন্ধুরা এই সৎসঙ্গের ব্যাপারে জানে না। আর রীতার ফোনটাও সুইচ অফ আসছে। তুই তোর ওই সার্ভেন্ট কবিতা ওকে জিজ্ঞেস করেছিলিস? হ্যাঁ, ও তো 6:30 নাগাদ বাড়ি চলে গেছে। রীতাকে ওকে বলে গেছিল যে বিজয়নগরে কোথাও সৎসঙ্গ করতে যাচ্ছে, আর 7:30টার সময় সন্ধ্যাবেলা চলে আসবে। এই কথাটা তো ও আমাকেও বলেছিল। আমার তো খুব টেনশন হচ্ছে। যদি সত্যি কোনো প্রবলেম হতো তাহলে তো রীতা একবার ফোন করতো। বাবা, মা খুব টেনশনে আছে, কিছু করো না বাবা। হ্যাঁ মা। গৃহবধূ রীতা ওয়ালেচা উল্লাসনগরের ব্যবসায়ী মুকেশ ওয়ালেচার পত্নী আর 2 সন্তানের মা একদিন হঠাৎ বাড়ি ফিরল না। বলা হচ্ছিল যে সে পাশেই কোনো সৎসঙ্গে গিয়েছিল, কিন্তু রীতার পরিবারের লোকেরা এটা জানতেই পারল না যে আসলে সেই সৎসঙ্গটা কার বাড়িতে ছিল। এখন রীতার স্বামী মুকেশ আর তার বন্ধু শরৎ আর 2টি পরিবারই রীতাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল। তাদের ভয় হচ্ছিল যে নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে। বিপদের আভাস দেখা যাচ্ছিল। স্যার, বিজয়নগরে কাল কোনো সৎসঙ্গ হয়নি। তারপর আমি মিসেস রীতার আত্মীয় স্বজন আর তার ক্লোজ ফ্রেন্ডদের জিজ্ঞাসাবাদ করি। না সৎসঙ্গের ব্যাপারে কিছু জানেন, অথবা রীতার গায়েব হওয়ার ব্যাপারে। মিস্টার ওয়ালেচা, এটা হতেই পারে যে সৎসঙ্গ একটা বাহানা ছিল। আপনার স্ত্রী হয়তো অন্য কোথাও কি গেছে। বলতে চাইছেন আপনি? আমার স্ত্রী মিথ্যা কথা বলেছে? সেটা আমি জানি না, আমি শুধু আপনাকে জিজ্ঞাসা করছি। ইন্সপেক্টর সাহেব, রীতা এইসব ব্যাপারে মিথ্যে বলতেই পারে না। যতদূর আমরা অনুসন্ধান করেছি সৎসঙ্গ কোথাও হয়নি। আর আমাদের মতে হয় আপনার স্ত্রীকে কেউ মিথ্যে বলেছে, আর নয় আপনার স্ত্রী আপনাকে মিথ্যে বলেছে। আপনার স্ত্রীর নাম্বারটা আমরা মোবাইল কোম্পানিকে পাঠিয়ে দিয়েছি। কাল সকালের মধ্যে সেলের লোকেশন আর কল ডিটেলস সবই আমরা পেয়ে যাব। ততক্ষণ শুধু অপেক্ষা করতে পারি। তাহলে ততক্ষণ কিছু করার নেই? একটা কাজ করতে পারি, এলাকার হসপিটালগুলোতে খোঁজ নিতে পারি। বিনিতা বাবু, শোয়ার চেষ্টা তো কর, ঘুম এসে যাবে। কি করে ঘুমাবো সুনিতা আন্টি? মায়ের জন্য আমার খুব টেনশন হচ্ছে। বাবু, মাকে নিয়ে তো টেনশন করিস না, মা কোথাও যায়নি, দেখবি ঠিক এসে যাবে। ভাই শরৎ, আমার মাথায় তো কিচ্ছু আসছে না। ভাই মুকেশ, এটাও তো হতে পারে যে রীতা সৎসঙ্গের জন্য বিজয়নগর নয়, অন্য কোথাও একটা গেছে। মানে কাজের মেয়েটা ভুল কিছু শুনেছে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু ওর বাড়ি তো ফিরে আসা উচিত, তাই না? হ্যাঁ, তো রাত্রির হয়ে গেছে, একটা ফোন পর্যন্ত করলো না। হয়তো ফোনটা খারাপ হয়ে গেছে, কিন্তু অন্য কারো ফোন থেকে একটা কল তো করতে পারতো। আমি তোকে ভয় পাওয়াতে চাই না, কিন্তু হতে পারে যে রীতা কোনো সিরিয়াস ঝামেলায় ফেসে গেছে। কি কি হতে পারে শরৎ? কিছু এমন যার ব্যাপারে আমরা ভাবতেই পারি না।
স্যার রিতার সেলের লাস্ট ফোন এসেছিল মুকেশের বন্ধু শরদের সেল থেকে। হ্যাঁ, শরৎ তো বলেছে রিতাকে সে ফোন করেছিল। আর রিতার মোবাইলের লাস্ট টাওয়ার লোকেশন খারাপ হলো। সেটা এখান থেকে 25 কিলোমিটার দূরে। আর খারাওয়ালিতেই ফোন সুইচ অফ দেখাচ্ছে। এক্স্যাক্ট লোকেশনটা কি? স্যার মিসেস রিতার টাওয়ার লোকেশন এই অঞ্চলে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। আর স্যার সবচেয়ে কাছের লোকালয় 1 কিলোমিটার দূরে। বুঝতে পারছি না, একজন সাধারণ গৃহবধূ বাড়ির চাকরকে আর স্বামীর বন্ধুকে মিথ্যে কেন বলবে যে সৎসঙ্গে যাচ্ছে, যখন সে এসেছিল এই জঙ্গলে? কি উদ্দেশ্য থাকতে পারে? উদ্দেশ্য তো খারাপই মনে হচ্ছে স্যার। খড়াউলি? হ্যাঁ, সেখানেই, তাও একেবারে গভীর জঙ্গলে। আমার স্ত্রী খড়াউলিতে ওই জঙ্গলের মধ্যে কেন যাবে ইন্সপেক্টর? আমরাও ঠিক সেটাই জানার চেষ্টা করছি। ইন্সপেক্টর সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? মিস্টার দিনেশ, সেলফোন টাওয়ার থেকে আসা কোনো ইনফরমেশন এ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। আপনার পরিষ্কার মনে আছে রীতা দেবী প্রথম ফোন করে সৎসঙ্গ বলেছিল? অন্য কিছু বলেনি তো? ইন্সপেক্টর সাহেব, ও যখন ওর কাজের মেয়েকে এই একই কথা বলেছে, তখন আমাকে অন্য কিছু কেন বলতে যাবে? কোথাও আপনারা ভাবছেন না তো আমি মিথ্যে বলছি? আপনি রিতাকে কেন ফোন করেছিলেন? ইন্সপেক্টর, আমি আর মুকেশ 20 বছরের বন্ধু, আমরা ফ্যামিলি ফ্রেন্ডস, আত্মীয় থেকেও বেশি কিছু। মুকেশ যখনই আউট অফ টাউন যায় আমি রিটাকে ফোন করি, বাচ্চাদেরকেও ফোন করি, ওরা কেমন আছে সেটা জানার জন্য, সিকিউর ফিল করানোর জন্য। কোথাও আপনারা আমার উপর সন্দেহ করছেন না? আমরা কারোর উপর সন্দেহ করছি না, কিন্তু হ্যাঁ, একটা বিষয়ের উপর সন্দেহ হচ্ছে যে রিতা সৎসঙ্গে যায়নি। আপনার স্ত্রী আপনার কাছে কিছু লোকাচ্ছিল, এমন কোনো কথা আছে যেটা আপনি জানাননি? আপনি ঘুরিয়ে ফিরিয়ে কি বলতে চাইছেন ইন্সপেক্টর? আপনার স্ত্রীর কোনো রকম কোনো স্ট্রেস ছিল, কোনো রকম কোনো দুশ্চিন্তা? বাই 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 মা। বাই। আমি খাবার নিয়ে ওয়েট করব। হ্যাঁ রে বাবা, চলে আসবো। আসি? তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ হ্যাঁ। না তো, আমাদের মধ্যে সবকিছু তো স্বাভাবিক ছিল। যেদিন আপনি পুনার জন্য রওনা হলেন, উনি কি ডিস্টার্ব ছিলেন? আমাদের একটা সুখী পরিবার ইন্সপেক্টর। আপনার স্ত্রীর কোনো না কোনো দুশ্চিন্তা নিশ্চয়ই ছিল, যার কারণে তিনি বাইরে কারোর সাথে দেখা করতে যান, তখনই ওনাকে কিছু করা হয়। কি করা হয়েছে? কিডন্যাপিং। আপনি যা খুশি বলে যাচ্ছেন ইন্সপেক্টর। রিতাকে কিডন্যাপ কেউ কেন করবে? আর যদি কিডন্যাপ করেও থাকে তাহলে মুক্তিপণ এখনো কেন চাইলো না? আমাদেরও অদ্ভুত লাগছে। মুক্তিপঞ্চে এখনো পর্যন্ত কোনো ফোন কিন্তু আসেনি। আমাদের তদন্ত এখনো চলছে, আর আমরা এর শেষ দেখে ছাড়ব, কারণ আমরা জানি যে কিছু না কিছু একটা গন্ডগোল তো আছেই। 2 দিন কেটে গেলেও রীতা ওয়ালেচার কোনো খবর পাওয়া গেল না। এমন মনে হচ্ছিল যেন রীতা হাওয়া হয়ে গেছে। তার স্বামী এবং তার সন্তানদের জন্য খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। তারা হতবাক হয়ে যায় আর এটা মানতেই পারে না যে রীতা তাদের জীবন থেকে একেবারে গায়েব হয়ে গেছে। নাও শোনা, তোমাদের টিফিন এসে গেছে, চলো। শোনো বিনিতা, মহেশ, তোমাদের মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমি কালকেই পুজো করিয়েছি, ঠিক আসবে। বিনিতা, মহেশ, বাবা, খারাপ সময় সবার জীবনেই আসে, কিন্তু এই খারাপ সময়ে আমাদের সাহসী হতে হয়, তোমাদের মায়ের মতো। মা এখন যে অবস্থাতেই আছে নিশ্চয়ই সাহসের সাথে লড়াই করছে। কিন্তু বাবা, মা কোথায় গেছে? কোথায় মা? আর আর কেন গেছে? বাবা, মা আমাদের ছেড়ে কেন চলে গেল? না বাবা, মা আমাদের ছেড়ে কোথাও যায়নি। মা নিশ্চয়ই সমস্যায় রয়েছে, কিন্তু জানি না কেন মা আমাদের সেটা জানাচ্ছে না। এসে যাবে বাবা, নিশ্চয়ই এসে যাবে। যাও, স্কুলে যাও। হ্যাঁ, যাও। বাবা মুকেশ, আমি জানি এত সোজা নয়, কিন্তু কাজও তো থেমে থাকা ঠিক নয়। জীবন তো বাঁচার জন্যে, আর সেটাকে চালিয়ে যাওয়া খুবই দরকারি, তাই না বাবা? কি করে মা, কি করে বাঁচবো আমি?
আমার জীবন সঙ্গী আমার জীবন থেকে সরে গেছে, হারিয়ে গেছে কোথায় ও। ওকে ছেড়ে আমি বাঁচবো কি করে মা? ভাই শরৎ, সবকিছু আমার ফাঁকা ফাঁকা লাগছে। দুটো দিনকেই মনে হচ্ছে যেন 1 বছর। আমি তো সবসময় রিটার ব্যাপারেই ভাবছি, কে জানে কেমন আছে, কি অবস্থায় আছে, আর আমরা ওর জন্য কিচ্ছু করতে পারছি না। জানি না রিতা কোন বিষয় নিয়ে সমস্যায় ছিল, আর সেটা একা সামলাতে যাওয়ার কি দরকার ছিল। আমার তো এটা মনে হচ্ছে যে হয়তো আমার মধ্যেই কোনো খামতি ছিল। লোকেরা তো নানা রকম কথা বলছে। ওরা বলছে যে রিতা আমাকে ছেড়ে পালিয়ে গেছে অন্য কারোর সাথে। লোকের তো কাজই হলো বলা, যে যা বলে তাকে বলতে দে, কিন্তু তুই কিছু ভাবিস না। রিটা তোকে আর বাচ্চাদেরকে খুবই ভালোবাসে ভাই, ও তোকে ছেড়ে কোথাও যেতে পারে না। স্যার, ওই দিন মুকেশ সত্যি পুনেতে ছিল, খোঁজ নিয়েছি আমরা, বিজনেসের ব্যাপারে গিয়েছিল। তার মানে মুকেশের তরফ থেকে কোনো গন্ডগোল হয়নি? স্যার, মুকেশ আর রিতা খুব সুখী ছিল, পাড়ার লোকেরা তো তাই বলছে। আর ওই শরৎ? ওরা দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড স্যার, বহু দিন ধরে ওদের সম্পর্ক। মহিলা যদি প্রকৃতই সুখী ছিলেন, যদি সবকিছু ঠিকই চলছিল, তাহলে মিথ্যে বলে বাড়ি থেকে বেরোবে কেন? ওই যে কবিতা, কাজের লোক, ওর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারেও খোঁজ খবর নিয়েছি, বিশ্বাসী, গত 6 বছর ধরে ওদের বাড়িতে কাজ করছে। তাছাড়া রিতা নিখোঁজ হলে তার কী বা লাভ হতে পারে? হতে পারে রিতার অন্য কোনো অ্যাফেয়ার ছিল, আর নিজের স্বামীকে ছেড়ে সে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে, পেছনের সব সম্পর্ক মুছে দিয়ে। কিন্তু স্যার, কে হতে পারে সেই প্রেমিক? রিতার ব্যাকগ্রাউন্ড তো খুব ক্লিয়ার, ও উল্লাসনগরের খুব ভালো ঘরের মেয়ে। ভালো বাড়ির দেয়ালেও নোনা ধরে অফিসার, দেয়ালে ফাটলও ধরে। একজন গৃহবধূ যে বাড়িতে মিথ্যে বলে উধাও হয়ে যায়, ফেরার কোনো চিহ্ন নেই, মুক্তিপণের কোনো দাবি নেই। আমি বলছি দেখে নিও, যত দিন যাবে এই কেস আরও অনেক চমক নিয়ে আসবে। আপনি এই কাগজে রিতার জন্মদিনটা লিখে দিন। এবার আপনি এর মধ্যে থেকে 2টো কার্ড তুলে নিন। আপনার স্ত্রী আপনার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কোথা থেকে ফিরে আসবে ম্যাম? খুব দূরে নেই, কাছেই আছে, আশেপাশেই কোথাও আছে, ফিরবে। কিন্তু আমাকে ছেড়ে চলে গেল কেন? আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, তাই না? নিজের জীবনের থেকেও বেশি। ওর উপর ভরসা রাখুন, ও আপনাকে ছেড়ে কোথাও যায়নি, ও শুধুই গেছে, আসবে। নিশ্চিন্তে আপনি বাড়ি যান। ভাই শরদাজ, 3 মাস হয়ে গেল, না আমরা কিছু করতে পারলাম, না পুলিশে করতে পারলো। ভাই মুকেশ, ভাই আমি ভাবতে তো চাইছি না, কিন্তু মাঝে মাঝে আমার এমন মনে হয় যে... কি মনে হয় তোর? হয়তো রিটা সত্যিই কিছু লুকোচ্ছিল, কোনো রহস্য, কোনো অসহায়তা, যেটা ও তোকে কখনোই বলেনি। তাই জন্যই হয়তো তোকে না বলে চলে গেছে। দিন থেকে সপ্তাহ গড়ালো, সপ্তাহ থেকে মাস, পুরো 4 মাস কেটে গেল যখন নভেম্বর 2011-এ
রীতা ওয়ালেচা তার বাড়ি থেকে বেরোয়। এখন ফেব্রুয়ারি 2012 এসে গেছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছিল না যে রীতা তার দুটি ছোট সন্তান আর ভালোবাসার স্বামীকে কেন ত্যাগ করেছিল। পুলিশ নিজেদের দিক থেকেও এই কেসটা ডেড এন্ডে পৌঁছে যায়, আর তারপর হঠাৎই পুলিশের হাতে একটা সূত্র আসে যেটা এই কেসের প্রথম পাতা খুলে দেয়। এটা ভালো লাগছে না যে আমরা কেসটা সলভ করতে পারলাম না। স্যার, হতে পারে এই কেসের কোনো অতীত আছে, ওই মহিলার কোনো অতীত আছে, বিয়ের আগের কোনো অতীত, যা ধূমকেতুর মতো ওর জীবনে আবির্ভূত হয়ে ওকে বাধ্য করেছে পালিয়ে যাওয়ার জন্য কোনো রকম প্রমাণ ছাড়াই। ছাড়ো, ওই গিরিশ কেমিক্যালের কেসটার কি খবর? তুমি ওই ফ্যাক্টরির ওয়ার্কারদের বয়ান নিয়েছো? স্যার, আমি আজকে ওই ম্যানেজারের সাথে কথা বলতে যাচ্ছি, রিপোর্ট কালকের মধ্যে পেয়ে যাবেন। স্যার, মনে হচ্ছে স্টার্টারে কোনো প্রবলেম আছে। এই দেখো না সামনে কোনো মেকানিক আছে কিনা। স্যার, একটু আগেই একটা আছে, খারাপ হলেই যাবো রাস্তায়। সাহেব, মনে হচ্ছে স্টার্টার প্লাগে কারেন্ট আসছে না। ঠিক আছে, যা হয়েছে তাড়াতাড়ি ঠিক করো। আধ ঘন্টা তো কমপক্ষে লাগবেই সাহেব। চাটা খাবেন? স্যার, ওই খারাবলির কেসটায় ওটায় আর কিছু এগোলো না, তাই না? একদম জিরো গোবিন্দ। ওই মহিলার টাওয়ার লোকেশন এই খারাবলির জঙ্গলই দেখাচ্ছিল, আর ওনার হাজবেন্ডেরও কোনো আইডিয়া ছিল না যে ওনার স্ত্রী এই খারাবলিতে আসবেন কেন। স্যার, তাহলে কি ওই মহিলা ওর স্বামীকে ছেড়ে দিয়েই চলে গেল? তাই তো মনে হচ্ছে গো। 4 মাস হয়ে গেল, এখনো ওই মহিলার কোনো খোঁজ নেই। মনে হয় ওই মহিলা এখানে খারাবলিতে কারোর সাথে দেখা করতে এসেছিলেন আর সেখান থেকেই গায়েব। জঙ্গলেই মঙ্গল হয়ে গেছে স্যার। খারাবলিতে কোনো ঝামেলা হয়েছে নাকি সাহেব? হ্যাঁ, একজন মহিলা এখান থেকে নিখোঁজ হয়ে গেছে। কেন রে, তুই ওর মধ্যে জড়িত আছিস নাকি? কি বলছেন সাহেব? সাহেব, আমি একজন ছোটখাটো মেকানিক। যদি এসব ঝামেলাই করতে হতো তাহলে এই গ্যারেজে পৌঁছে মরতাম কেন? আমার মনে হলো সাহেব, আপনারা 4 মাস আগের কথা বলছিলেন না? বললেন এক মহিলা হাওয়া হয়ে গেছে, সেই জন্যই আমার একটা কথা মনে পড়লো সাহেব। কি মনে পড়েছে? সাহেব, একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। রীতা ওয়ালেচার কেস প্রায় ক্লোজ করে দেওয়া হয়েছিল। এই কেসটায় কর্মরত 2 জন পুলিশ আধিকারিক খারাবলিতে গিয়েছিলেন অন্য একটা কেসের তদন্তে। খারাবলি যাওয়ার রাস্তায় তাদের মোটরসাইকেল খারাপ হয়ে যায়, আর পাশের একজন মেকানিক তাদের সেই কথা শুনে ফেলে যা তারা রীতা ওয়ালেচার কেসের বিষয়ে বলছিল। সেই মেকানিকের বয়ানের দ্বারা পুলিশ তাদের প্রথম ব্রেক থ্রু পেল। পুরো 4 মাস পর রীতা ওয়ালেচার কেসটা সবার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। সাহেব, এই গত নভেম্বরের কথা, আমি যখন কাজ করছিলাম একটা লোক এসেছিল আমার কাছে। এই শোন, গাড়ি স্টার্ট হচ্ছে না, কিছু প্রবলেম আছে, ঠিক করতে পারবি? আপনার কি গাড়ি বাবু? মারুতি ইকো। আমি তো বাবু বাইকের মেকানিক, 4 চাকা গাড়ির কাজ কখনো করিনি। গাড়ি স্টার্ট হচ্ছে না আর কাছেই তো রয়েছে, গিয়ে দেখ না। নিয়ে যাবো, আবার এখানে ফেরত দিয়েও যাবো, টাকাও অনেক দেবো। ট্রাই করে দেখি বাবু, তবে 500 টাকা লাগবে। আচ্ছা দেবো, নে জলদি কর। চল চলে আয়। সাহেব, ওই লোকটা আমাকে জঙ্গলের ভেতর নিয়ে গিয়েছিল। এই যে সেই গাড়িটা, দেখ কি করতে পারিস। ও বাইকের মেকানিক, কিছু না কিছু তো করেই দেবে। হয়ে গেছে? হ্যাঁ বাবু। বাবু, বাবু রক্তের দাগ? আরে মুরগির রক্ত, কাল রাত্রে পার্টি করেছিলাম না, তো সব রান্না আমরাই করেছিলাম। এই নে ধর, চল গাড়িতে বস, তোকে ছেড়ে দিয়ে আসি।
সাহেব, আমার তো ফুল টু ডাউট ছিল যে ওই লোকটা মিথ্যে কথা বলছে। ওটা মুরগির রক্ত ছিলই না, ওখানে আশপাশে কোনো হাড়গোড় কিংবা মুরগির পালক কিচ্ছু ছিল না। এটা কি 11ই নভেম্বরের কথা? 2011? নভেম্বর মাস তো বটেই, তবে তারিখটা মনে নেই। তবে হ্যাঁ, গাড়ির নম্বরটা আমার মনে আছে সাহেব। জানি না কেন পড়েছিলাম আর মনে থেকে গেছে। নাম্বারটা কি ছিল? MH04 FC 5678। সৎপাল, এই মেকানিকের কথাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। হ্যাঁ স্যার, রীতা দেবীর সেলফোনের টাওয়ার লোকেশন লাস্ট ছিল খারাবলির জঙ্গলে, ওটাও নভেম্বরে। এই মেকানিক জানে যে কে নিয়ে গেছিল ওকে? ও মুখ চেনে কিন্তু নাম জানে না, কিন্তু বলছে দেখলে চিনে যাবে। আর ওই দুজনকেও, যারা জঙ্গলের মধ্যে মারুতি ইকোর পাশে দাঁড়িয়েছিল। খোঁজ নাও MH04 FC 5678 মারুতি ইকো গাড়িটা কার, রেজিস্ট্রেশন থানেরই। আচ্ছা, এই গাড়ি আপনি নভেম্বরে কিনেছেন, রাইট? হ্যাঁ স্যার, নভেম্বর সেকেন্ড উইকেই কিনেছিলাম। সেকেন্ড হ্যান্ড গাড়ি স্যার। কার থেকে কিনেছেন? স্যার এরকম কেন জিজ্ঞেস করছেন? কোনো গন্ডগোল আছে নাকি স্যার? কার থেকে কিনেছেন? আরে সত্যপাল বাবু, আপনি এখানে? মিস্টার শরৎ, আপনাকে আমাদের সাথে যেতে হবে। রীতা ভালেচার কেসে কিছু মুভমেন্ট হয়েছে। মুভমেন্ট? কি মুভমেন্ট? আপনি আমাদের সাথে পুলিশ স্টেশনে চলুন, কিছু কথা আছে আপনার সাথে। ঠিক আছে। মিস্টার শরৎ, আমরা একটা সূত্র পেয়েছি যেটা প্রমাণ করবে যে মিসেস ভালেচাকে খুন করা হয়েছিল। এটা আপনি কি বলছেন? আগে হ্যাঁ, সেটাও খারাবলির জঙ্গলে। কে মেরে দিয়েছে ওকে? সেটাই আমরা শিওর হওয়ার চেষ্টা করছি। স্যার। হ্যাঁ সাহেব, ইনি সেই লোক যার জামাই রক্তের দাগ ছিল। এই, এটা কি যাতা বলছো? এ মিথ্যে কথা বলছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মিস্টার শরৎ, আমাদের কাছে সাক্ষী আছে যে আপনাকে সেই জঙ্গলে দেখেছিল, আর সে আপনাকে যাতা বলছে। এই লোকটা যাতা কথা বলছে, মন গড়া কথা বলছে। তাহলে আপনিই বলুন, রীতা ভালেচা গায়েব হবার ঠিক 2 দিনের মাথায় আপনি আপনার মারুতি ইকো কেন বেচলেন? সেটা তো আমি অনেকদিন ধরেই বিক্রি করার কথা ভাবছিলাম। নভেম্বরে যখন প্রথম আমাদের কাছে এই কেসটা আসে, প্রথমে আমরা ভাবি স্বামী স্ত্রীর ভেতরে কোথাও কোনো ঝামেলা হয়েছিল, তাই আমরা স্বামীর ফোন রেকর্ডস চেক করাই। কিন্তু আপনার ফোন রেকর্ডস চেক করা হয়নি। আপনার ফোন রেকর্ড চেক করলে না আজকে আপনি জেলে থাকতেন মিস্টার শরৎ। মিসেস রীতা ভালেচার সেল ফোনের শেষ লোকেশন খারাবলি জঙ্গল ছিল, আর তারপরেই ফোনটা বন্ধ হয়ে যায়। আর যখন আমরা আপনার ফোন রেকর্ডস চেক করি, তাতে সেদিন আপনারও ফোনের লোকেশন খারাবলি জঙ্গল দেখাচ্ছে। এখন আপনি এটা অস্বীকার করতে পারেন না যে এই কেসে আপনি জড়িত নন। সমস্ত প্রমাণই আপনার বিরুদ্ধে যাচ্ছে। মিসেস রীতা ভালেচার মার্ডার আপনিই করেছেন মিস্টার শরৎ। আরে আপনি? হাই রিটা। আসুন না। আজ
কাজের মেয়েটা আসেনি তোমার? না, ও আজ ছুটি নিয়েছে। আচ্ছা। ওই কাল তুমি আমাকে এমনভাবে দেখছিলে যে আমার মনে হলো যে আমি দেখছিলাম? কি বলতে চান আপনি? সরি রিতা, আমি ওটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছিলেন? আই এম সরি, আমি আসছি। তার মানে আমি ঠিকই ভেবেছি। তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর চোখের আড়ালে তার স্ত্রীর সাথে অ্যাফেয়ার চালাচ্ছিলে কত বছর ধরে? 6 বছর ধরে। আরো 6 বছর চালাতে, তারপরে আরো 6 বছর? কারণ আপনার স্ত্রী আর আপনার বন্ধু মুকেশ তো এসব টেরই পায়নি। তারপর এমন কি প্রবলেম হলো তোমাদের মধ্যে যাতে তোমার এই পরকীয়াটা শেষ করতে হলো? এটা তুমি কি বলছো? যেটা সত্যি সেটাই বলছি। দেখো, এই অ্যাফেয়ার তুমি চেয়েছিলে আর আমার টাকারও প্রয়োজন ছিল। কিন্তু আমি এটা টাকার জন্য করিনি। আমার তোমার উপর অ্যাট্রাকশন ছিল। আমিও তোমায় পছন্দ করতাম, কিন্তু আমার টাকার প্রতি বেশি আকর্ষণ ছিল। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, এটা ভুল রিটা। নিজের ভাইয়ের মতো বন্ধুর পিঠে ছুরি মারছো আর ঠিক ভুল আমায় শেখাচ্ছ। তাহলে ঠিক আছে, আমার চাই না এই অ্যাফেয়ার, আমি চললাম। ঠিক আছে, আমিও তোমার বাড়ি গিয়ে তোমার বউকে সবকিছু বলে দিচ্ছি। বলবো যে তোমার স্বামীর ওপর আমার মন ভরে গেছে। ঠিক আছে? তুমি এসব কেন করছো? মুকেশ ভালো রোজগার করে, কিন্তু আমার আরো চাই শরৎ। তোমার টাকা দিয়ে আমি আমার সব প্রয়োজন পুরো করব। এমনিতেও শরৎ, এটা খুব বেশি দাম নয় আমাদের এনজয়মেন্টের। এনজয় আমরা দুজনে মিলে করেছি, কিন্তু মূল্য আমি একা চোকাচ্ছি। তোমার বিজনেস ভালো চলছে, ভালো টাকা রোজগার করো তুমি। একটু আমায় দিয়ে দিলে কি যাবে আসবে তোমার? আমি আমার বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম, তার পরিণাম আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। রিটার চাহিদা দিন দিন বেড়েই চলেছিল, আর ওকে এত টাকা দেওয়া আমার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছিল। আমি এই ট্র্যাপ থেকে বাইরে বেরোতে চেয়েছিলাম, নইলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যেত। তাই তুমি একটা জীবন শেষ করার কথা ভাবলে, নষ্ট করার কথা ভাবলে, রাইট? শরৎ ভাই, আপনি পেম্প্রির নাম শুনেছেন পুনের কাছে? হ্যাঁ শুনেছি। শুনেছেন তো? ব্যাস ওখানের যে কোনো ভাইকে জিজ্ঞেস করবেন, সবাই এটাই বলবে যে সঞ্জয় নিজের কাজে ওস্তাদ। কত নেবে? 1 পেটি। 1 লাখে পুরো কাজ করে দেবে? ধরে নিন হয়ে গেছে। আমি প্রথম থেকেই জানতাম যে 4 নভেম্বর মুকেশ পুনা যাবে, আর সেই দিনই রিটাকে টাকা দেওয়ার ছিল আমার। আমি ভেবেই রেখেছিলাম এটাই হলো সুযোগ নিজের প্ল্যানকে পরিণাম দেওয়ার। হ্যালো, শোনো, আমি আজকে আসতে পারবো না, দোকানে অনেক কাজ। তাহলে আমি কি এটাই ধরে নেবো যে তুমি আমাকে টাকা দেওয়া বন্ধ করছো? এমন কিছুই না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি মার্কেটে চলে আসো, আমি ওখানেই দিয়ে দেবো তোমাকে। তাহলে আমি মার্কেটে কেন যাব? তুমি টাকা নিয়ে বাড়িতে এসো। আরে তোমার সঙ্গে একটু কথাও বলতে চাই। আর তুমি টাকা নিয়ে বাড়িতে এসো, তারপরে একটু কেন, অনেক কথা বলবো। যে কথা আমি তোমাকে বলতে চাই সেটা বাড়িতে বলা যাবে না। কেন? আমার উপর একটু তো বিশ্বাস করো ইয়ার। হ্যাঁ, এত কিছু শেয়ার করেছি আমরা একে অপরের সাথে। ঠিক আছে, তাহলে আমি মার্কেটে আসছি। এমনিতে একটা কথা বলি শরৎ? হ্যাঁ বলো। যখন তুমি অসহায়ের মতো চেঁচাও না, আমার তখন খুব ভালো লাগে। মনে হয় অঙ্গুলি হিলনে নাচছো। আমার এই পাওয়ার প্লেতে না খুব মজা লাগছে, সত্যি। এই লোকটাকে? এর থেকে তো টাকা নিয়ে দেওয়ার কথা তোমায়, এক্ষুনি দেবো। তাহলে এখনই দিয়ে দাও। আমার বাচ্চারা বাড়িতে ওয়েট করছে। আমি কাজের লোককে বলে এসেছি আমি বিজয়নগর যাচ্ছি সৎসঙ্গে। আমি আর লেট করতে পারবো না শরৎ। ম্যাডাম, এই মুহূর্তে পয়সা আমার কাছে ক্যাশে নেই, একজন সামনে অপেক্ষা করছে। আপনি একটু প্লিজ 5 মিনিট অপেক্ষা করুন না স্যার, প্লিজ।
টাকা এই জঙ্গলে? তুমি নিচে তো নামো, সব দেখতে পাবে। গেম খেলছো, তাও আমার সঙ্গে শরৎ? আজকের আগে পর্যন্ত তুমিই ব্যাটিং করছিলে আর আমি ফিল্ডিং, এবার উল্টো হবে। শরৎ, 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 এটা কি করছো তুমি? না শরৎ, শরৎ, আজকের পর তোমার পাওয়ার প্লে না শেষ। শরৎ, না। গাড়িটা স্টার্ট হচ্ছে না। কিন্তু এই এলাকায় মেকানিক কোথা থেকে পাবেন? আমি জানি না। এক মিনিট। হ্যাঁ শরৎ, কি খবর তোর? ঝামেলায় পড়ে গেছি ভাই। কেন, কি হয়েছে? খাড়াওয়ালির জঙ্গলে আছি আর আমার গাড়ি খারাপ হয়ে গেছে। আরে তুই জঙ্গলে কি করছিস? বুঝতে পারছি না ভাই, কোথা থেকে শুরু করব। আমি আমার বন্ধু আকাশকে সবকিছু বলে দিয়েছিলাম, ও জল আর মেকানিক নিয়ে পৌঁছে যায়। তুমি ভাবতে পারছো এই খবরটা শোনার পর মুকেশের কি অবস্থা হবে? তোমার 20 বছরের পুরনো বন্ধু, ইওর বেস্ট ফ্রেন্ড। স্যার, আমি বিশ্বাস করি না। মনটা শক্ত করুন মিস্টার মুকেশ, এটাই সত্য। শরৎ, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি। গত 6 বছর ধরে চলছিল এই সব। আমি আমার প্রতিটা কথা তোর সঙ্গে শেয়ার করতাম। তুই আমার ভাইয়ের মতো ছিলি। কেন শরৎ, কেন? রিতার গয়না, যেটা শরৎ আর সঞ্জয় তার ডেড বডি থেকে খুলে নিয়েছিল, সেটা উল্লাসনগরের এক জহুরির দোকান থেকে উদ্ধার করা হয়। শরৎ সেই গয়না সেখানে বন্ধক রেখেছিল। মুকেশ আর তার সন্তানেরা শক্ট হয়ে আছে। তারা বিশ্বাসই করতে পারছে না যে রিতা শরৎের সঙ্গে অ্যাফেয়ার করার সঙ্গে সঙ্গে তাকে ব্ল্যাকমেলও করছিল, যে কারণেই শরৎ তাকে মেরে ফেলে। পরিবারের কাছে রিতা একজন ভালো মা ছিল, একজন ভালো স্ত্রী ছিল। তার ব্যক্তিত্বের এই রূপ তার স্বামী এবং তার সন্তানদের কাছে সব সময় একটা রহস্য হয়ে থাকবে। রিতা আর পৃথিবীতে নেই। আপাতত এই কেসের বিষয়ে যা কিছু জানা গেছে
সেটা শরদের কথা থেকে। পুলিশ সাব ইন্সপেক্টরের মোটরসাইকেল খারাপ হওয়া, ভাগ্যক্রমে তার সেই মেকানিকের সঙ্গে দেখা হওয়া, আর তারপর রীতা ওয়ালেচার গায়েব হয়ে যাওয়ার রহস্য উন্মোচন হওয়া, এই সমস্ত ঘটনা বারবার এটাই বলে যে কোনো ব্যক্তি অপরাধ লুকানোর যতই চেষ্টা করুন না কেন, কিন্তু প্রমাণ কোনো না কোনোভাবে ন্যায়ের দরজায় কড়া নাড়বেই। এটা খুবই শকিং কেস। একদিকে এই কেসটি যতটা ভয়ঙ্কর, অন্যদিকে এই কেসটিতে বিশ্বাস করা খুবই সমস্যার বিষয়। বিবাহিত হওয়ার পরেও অন্য কাউকে চাওয়া বা অ্যাফেয়ার করা, এটা হয়তো তখন থেকে চলে আসছে যখন মানুষের মধ্যে বিবাহের প্রথা চালু হয়েছে। আমরা আমাদের এই প্রোগ্রামের মঞ্চ থেকে নৈতিকতা আর মরালিটির পরিভাষাকে বদলাতে চাইছি না। আমাদের চিন্তার বিষয় হলো অবৈধ সম্পর্ক থেকে জন্ম নেওয়া অপরাধ, যেমন ব্ল্যাকমেলিং, হুমকি, পাওয়ার প্লে আর অবশেষে হত্যা। এটা বলা হয়তো ভুল হবে না যে অবৈধ সম্পর্ক একটা আভাস যে অপরাধ যে কোনো সময় হতে পারে। বিয়ে একটা ইমারত আর সম্পর্ক, ফলে এর মধ্যেও বেদনাদায়ক ফাটল ধরা স্বাভাবিক। কিন্তু বেদনায় পীড়িত স্ত্রী বা পুরুষ সম্পর্ককে ভালো করার বদলে বিবাহের বাইরে গিয়ে যদি শান্তি খোঁজেন, তাহলে তিনি দুনৌকোয় পা দিয়ে চলছেন, যেটা তাকে এক নতুন সংকটের সামনে দাঁড় করায়, অপরাধের সামনে, ধ্বংসের সামনে।